আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। ইংরেজি গ্রামার বা ব্যাকরণ নিয়ে অনেকের মনে একটা অযথা ভয় কাজ করে, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট বা স্থাপত্যের নকশা নিয়ে কথা বলবো, যা ইংরেজি বাক্যের গঠনকে একদম পানির মতো সহজ আর ইন্টারেস্টিং করে তুলবে। তো চলুন, কোনো রকম জটিলতা ছাড়াই এই কাঠামোর গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই আমাদের আজকের এজেন্ডা বা রোডম্যাপে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ১ নম্বরে আছে দ্য ফাউন্ডেশন বা বাক্য আসলে কি। ২ নম্বরে পেইন্ট অ্যান্ড ডেকর অর্থাৎ অর্থ। ৩ নম্বরে দ্য মোটা বা ক্লজ এবং ৪ নম্বরে থাকছে দ্য ব্লুপ্রিন্ট বা বাক্যের গঠন। মূলত একটা বাক্য কি কাজ করে আর সেটা কিভাবে তৈরি হয়, এই দুটো বিষয় আলাদাভাবে পরিষ্কার করাই আমাদের আজকের মূল লক্ষ্য। প্রথমেই শুরু করছি আমাদের প্রথম সেকশন, দ্য ফাউন্ডেশন বা বাক্য বলতে আসলে কি বোঝায়। একটা বৈধ বাক্য কিন্তু কখনোই শুধু কিছু এলোমেলো শব্দের স্তূপ নয়। ভিত্তি ছাড়া যেমন কোনো ভবন তৈরি হয় না, ঠিক তেমনি মনের ভাব পুরোপুরি প্রকাশ করার জন্য নির্বাচিত শব্দগুলোকে অবশ্যই একটা সঠিক এবং সুনির্দিষ্ট অর্ডারে সাজাতে হবে। শব্দ থাকলেই হবে না, তাদের পজিশন হতে হবে একদম পারফেক্ট। এখানে দুটো বাক্য পাশাপাশি রাখলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। রহিম লাভস টু ট্রাভেল, এখানে শব্দগুলো নিখুঁতভাবে সাজানো, কিন্তু ঠিক একই শব্দগুলো দিয়ে যখন বলা হচ্ছে টু ট্রাভেল লভস রহিম, তখন সেটা পুরোপুরি অর্থহীন একটা ননসেন্স কথায় পরিণত হচ্ছে। স্থাপত্যের নিয়ম বা সঠিক অ্যারেঞ্জমেন্ট না মানলে এভাবেই কিন্তু পুরো কাঠামো ভেঙে পড়ে। এবার আসছি দ্বিতীয় সেকশনে, দ্য পেইন্ট অ্যান্ড ডেকর অর্থাৎ অর্থের উপর ভিত্তি করে বাক্যের 5টি ক্যাটেগরি। অর্থের ওপর ভিত্তি করে বাক্য মূলত 5 রকমের হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্ল্যামেটরি। এগুলো আসলে ভিন্ন ভিন্ন ফাংশন বা কাজের একটা ক্লিয়ার মেনু। ঠিক কী ধরনের ভাব প্রকাশ করতে হবে তার ওপর ভিত্তি করে এখান থেকে সঠিক ধরনটা বেছে নিতে হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এগুলো আক্ষরিক অর্থেই আমাদের কিছু চিট কোড দিচ্ছে। সাধারণ বিবৃতি বা অ্যাসার্টিভ এবং প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ বাক্য দুটোই খুব সুন্দর আর প্রেডিক্টেবল কিছু ফর্মুলা মেনে চলে। অ্যাসার্টিভে সাবজেক্টের ঠিক পরে বসে ভার্ব, আবার ইন্টারোগেটিভে অক্সিলিয়ারি বা ডাব্লিউএইচ ওয়ার্ডকে সাবজেক্টের একদম সামনে নিয়ে আসা হয়। বাকি তিনটির ক্ষেত্রেও দারুণ কিছু ব্যাপার আছে। ইম্পারেটিভ বা আদেশসূচক বাক্যে সাবজেক্ট কিভাবে লুকিয়ে থাকে তা একটু খেয়াল করা যাক। যেমন নেভার টেল আ লাই, এখানে কিন্তু সাবজেক্ট সম্পূর্ণ উজ্জ্ব আছে। আবার অপটেটিভ বা প্রার্থনামূলক বাক্য সাধারণত মে দিয়ে শুরু হলেও লিভ লং আর প্রেসিডেন্টের মতো চমৎকার কিছু ব্যতিক্রমও মনে রাখা জরুরি। আর এক্সক্লেমেটরিতে তো আবেগটাই আসল। এবার যাব আমাদের তৃতীয় সেকশনে, দ্য মর্টেন বা ক্লজ বোঝার উপায়। তো আসল প্রশ্নটা হলো, এই গ্লজ জিনিসটা আসলে কি? এই দারুণ প্রশ্নটা কিন্তু আলোচনাকে সরাসরি অর্থের জগৎ থেকে সরিয়ে স্ট্রাকচারের জগতের দিকে নিয়ে যাচ্ছে। একদম সোজা কথায়, ক্লজ হল একটা বাক্য বা বাক্যের একটা নির্দিষ্ট অংশ। এই উদাহরণ দুটো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হি হেটস মি, এখানে একটাই ক্লজ আছে, কিন্তু যখন অ্যান্ড কনজাংশনটিকে ইটের মশলা বা মর্টারের মতো ব্যবহার করে দুটোর স্বাধীন অংশকে জোড়া দেয়া হলো, তখন পাওয়া গেল হি হেটস মি অ্যান্ড আই হেট হিম টু। এভাবেই ছোট ছোট ব্লক দিয়ে বিশাল কাঠামো তৈরি হয়। আর আমাদের শেষ সেকশনটি হল দ্য ব্লুপ্রিন্ট বা গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। প্রথমেই সিম্পল বা সরল বাক্য, এটা হলো সবচেয়ে সোজা সাপটা স্ট্রাকচার। কক্সেস বাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বাক্যটি একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে এখানে ঠিক একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট বা সমাপিকা ভার্ব দিয়ে একটা একক এবং স্বয়ংসম্পূর্ণ ধারণা প্রকাশ করা হয়েছে। কমপ্লেক্স বা জটিল বাক্যের বেলায় বিষয়টা একটু আলাদা। এখানে মেইন ক্লজ বা মূল খণ্ড বাক্যকে নির্ভরশীল অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে আলাদা করে দেখানো হয়েছে। ওয়েন হি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড অংশটুকু কিন্তু পুরোপুরি মূল অংশের ওপর নির্ভরশীল। একা একা এর আসলে কোনো অর্থই দাঁড়ায় না। কমপ্লেক্স সেন্টেন্সে এই নির্ভরশীল অংশগুলো চেনার জন্য দারুণ একটা শর্টকাট আছে। এই নির্দিষ্ট কনজাংশনগুলো বা সাবঅর্ডিনেট ক্লজ ট্রিগারগুলো মুখস্থ করে নিলে যে কোনো বড় বাক্যের ভেতরে নির্ভরশীল অংশটা এক নিমিষেই বের করে ফেলা সম্ভব। এগুলো আসলে এক একটা সিগন্যালের মতো কাজ করে। আর সব শেষে আছে কম্পাউন্ড বা যৌগিক বাক্য। এটা হলো একদম নিখুঁতভাবে ব্যালেন্স করা একটা দাড়িপাল্লা। এখানে বাট বা অ্যান্ডের মতো
খুব সাধারণ কিছু কানেক্টর দিয়ে দুটো সম্পূর্ণ স্বাধীন এবং সমান গুরুত্বের ধারণাকে একসাথে জোড়া দেয়া হয়। যেমন হি ইজ পুয়ার বাট হ্যাপি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই চমৎকার উক্তিটি একবার ভেবে দেখা যাক। বাক্যের এই কাঠামোগত ব্লুপ্রিন্ট আর ফাংশনাল অর্থগুলো যদি সত্যিই গভীরভাবে আয়ত্ত করা যায়, তাহলে কিছু এলোমেলো শব্দই হয়ে উঠতে পারে নিখুঁত আর শক্তিশালী অভিব্যক্তি প্রকাশের সবচেয়ে বড় হাতিয়ার। তাই শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই নিয়মগুলোর সঠিক ব্যবহার আমাদের চিন্তাভাবনা প্রকাশের ক্ষমতাকে ঠিক কতটা বদলে দিতে পারে। এই কৌতূহলটা নিয়েই আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।